হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব পরিবেশ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের পেজ নাম্বার 218 পাতায় যে স্কুলটা আছে 9 নম্বর স্কুল যেটা আছে যে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউট, এই স্কুলের কোশ্চেনগুলো আজকে কিন্তু আমরা সলিউশন করব। তো কী বলছে এই স্কুলের কোশ্চেনগুলো একটু দেখে নাও তোমরা একটু। প্রথমে বলছে সেল হলো, কী বলছে প্রথম কোশ্চেনটা। আচ্ছা, প্রথম কোশ্চেন বলার আগে একটা কথা বলে দিই, তোমাদের দেখবে একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখানে দেখবে প্রত্যেকটা স্কুল, তোমাদের পরিবেশের প্রত্যেকটা স্কুল এবং ম্যাথে আলাদা করে একটা প্লেলিস্ট আছে। তো প্রত্যেকটা স্কুল কিন্তু সেখানে সলভ করে দেওয়া আছে, তোমরা সেই প্লেলিস্টটা ফলো করবে এবং প্রত্যেকটা স্কুল কিন্তু তোমরা করবে এবং প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আশা করি বুঝতে পেরেছো। চলো, প্রথম কোশ্চেন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে প্রথম কোশ্চেনটা কী বলছে, সেল হলো এক প্রকার কি পাললিক শিলা। সেল হলো এক প্রকার কি পাললিক শিলা। তামা ও দস্তা মিশিয়ে কী তৈরি হয়? তামা ও দস্তা মিশিয়ে, ঠিক আছে, তামা ও দস্তা মিশিয়ে যেটা তৈরি হয় সেটা কি পিতল। ঠিক আছে, সেটা কী হবে? পিতল হবে। বলছে প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কাঠ জীবাশ্ম জ্বালানি নয়। বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। তারপরে বলেছে লব্ধরাশি কোনটি? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, সময়, তড়িৎ প্রবাহ। ক্ষেত্রফল। ভার পরিমাপের যন্ত্র হচ্ছে স্প্রিং তোলা। দেখেছো, আগেটা কিন্তু ভর ছিল, মানে আমরা যখন 8 নম্বর স্কুল করেছিলাম মনে আছে, আমি বলেছিলাম বারবার ওটা কিন্তু ভর ছিল, এটা কিন্তু ভার, তাই স্প্রিং তোলা হবে। ঠিক আছে। নবীকরণযোগ্য শক্তির উৎস কি? নবীকরণযোগ্য শক্তির উৎস সৌরশক্তি। এটি স্পর্শহীন বল কোনটি? কেন হচ্ছে স্পর্শহীন বল? অ্যাকচুয়ালি কিছু নেই, তবু তোমরা চাইলে ওজন দিতে পারো। অ্যাকচুয়ালি কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে। কোনো বস্তুকে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। বলছে একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। ক্ষেত্রফল কমলে কিন্তু চাপ বাড়ে। মানুষের বুড়ো আঙুল যে ধরনের অস্থিসন্ধির উদাহরণ সেটা কি? সেটা হচ্ছে স্যাডল সন্ধি। স্যাডল সন্ধি। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, লালারসে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উপাদান কোনটি? জীবাণু ধ্বংসকারী উপাদান কোনটি হবে? লাইসোজাইম। ঠিক আছে। তারপরে দেখো বলেছে যে অ্যালুমিনিয়ামের আকরিক কী? অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। তো সিএনজির প্রণাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তারপর বলেছে আয়তন সমান কী হবে? উপরে হবে ভর বাই কি? আয়তন সমান কী হবে? ভর বাই কি? ঘনত্ব। অক্সিনোমিটার কি? অক্সিনোমিটার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। লিখে নাও এখানে যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হচ্ছে অক্সিনোমিটার। নেক্সট বলেছে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কাকে বলে? এটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 94 পেজে। তোমার টেক্সট বুকের 94 পেজে ট্রপিক লেভেল কাকে বলে পেয়ে যাবে। যে খাদ্য পিরামিডের একটি ধাপই হলো একটি পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে প্রয়োজনে জল যোগ করা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? প্রয়োজনে জল যোগ করলে রাসায়নিক শক্তি কী হবে? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে উৎপন্ন হবে। কি করবে? তাপ শক্তি উৎপন্ন করবে, তাই তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, আমাদের কণুতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে? কী প্রশ্ন বলেছে যে আমাদের কণুতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে? আমাদের কণুতে কোনটা থাকে? আমাদের হিঞ্জ সন্ধি থাকে। কণু থেকে হিঞ্জ সন্ধি। বলছে মসৃণ তলে ঘর্ষণ কম হয়, সত্য মিথ্যা লিখতে বলছে। এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা সত্য। মসৃণ তলে তো তোমার ঘর্ষণ কম হবে, অমসৃণ তলে বেশি হয়। টেন্ডনের কাজ কি? টেন্ডনের কাজ আমি তখন বলেছিলাম, আবারও বলে দিচ্ছি। তোমাদের টেন্ডনের কাজটা তোমাদের টেক্সট বুকে এটা আছে, টেক্সট বুক থেকে দেখে নাও। টেন্ডনের কাজ এই যে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। কী করে? পেশির সঙ্গে হাড়কে যুক্ত করা হচ্ছে টেন্ডনের কাজ। তাই দেখে দেখে লিখে নেবে। আর তারপরে বলেছে ফুসফুসীয় শিরা দিয়ে কী রক্ত প্রবাহিত হয়? উত্তর হবে বিশুদ্ধ রক্ত। বলছে ডানালিন্দ বামনিলয়ের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি? দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা।
ঠিক আছে, কি বললাম, দ্বিপত্র কবাডিক, আশা করি তোমরা দেখতে পাচ্ছ দ্বিপত্র কবাডিক হবে লাস্টেরটা। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো বলছে তারপরে 3 দাগের কোশ্চেন কী বলছে, বলছে পেট্রোলিয়াম শোধন করে কী কী পাওয়া যায় 4টি লিখতে বলছে। পেট্রোলিয়াম শোধন করে কী কী পাওয়া যায়, এই যে বলা আছে প্রধানত বিউটেন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়, এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে প্রচুর বিউটেন থাকে, এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি এছাড়াও প্লাস্টিক, রবার, ঘর্ষণ কমাবার তেল, রং ইত্যাদি বহু জিনিস পাওয়া যায়। ঠিক আছে, ইত্যাদি বহু জিনিস কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে তোকে বলেছে পিউমিস পাথরে ছিদ্র দেখা যায় কেন। দেখে নাও পিউমিস পাথরে ছিদ্র দেখা যায় কেন, এই যে তরল ম্যাগমা, এই যে এখান থেকে পুরোটা বললেই হবে যে এখান থেকে এটা বলবে যে পিউমিসকে বলা হয় ঝামা পাথর, উত্তপ্ত ম্যাগমার উপর দিয়ে ফ্যানের মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি করে। পিউমিস শিলায় অনেক ছিদ্র দেখা যায়, গ্রানাইটে তো তা দেখা যায় না কেন, কারণ তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার সময় পিউমিসে ওই ছিদ্র সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে পরিবর্তিত শিলা কাকে বলে উদাহরণ দাও। পরিবর্তিত শিলা কাকে বলে উদাহরণ দাও। পরিবর্তিত শিলা কাকে বলে দেখে নাও, এই যে আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা মাটির গভীরে ও গরমে ও তাপে, মানে তাপ ও চাপে বলতে চাইছে, বদলে গিয়ে কী হচ্ছে, বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি হয়। পৃথিবীর উপরের মাটির বেশিরভাগটা আগ্নেয় রূপান্তরিত পরিবর্তিত শিলা তৈরি। মার্বেল এক রকমের পরিবর্তিত শিলা, যা চুনাপাথরের পরিবর্তনে তৈরি হয়। শিলের পরিবর্তনে তৈরি হয় সিলেট, গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস। ঠিক আছে, ওই প্রদত্ত রাশিগুলির কম এসআই এককগুলো লিখতে বলছে। তো প্রদত্ত রাশিগুলি কী কী আছে, উষ্ণতা, অনুপরমাণুর পরিমাণ, আলো, তীব্রতা। দেখে নাও, প্রথম উষ্ণতার একক হচ্ছে কেলভিন, অনুপরমাণু একক হচ্ছে মোল, আলোর তীব্রতা ক্যান্ডেলা। এখান থেকে পেয়ে যাবে অনুপরমাণু, উষ্ণতা আর আলোর তীব্রতা, লাস্টে 3টে, ক্যান্ডেলা, মোল আর কেলভিন বললাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কী বোঝো। 1 মিটারকে, আচ্ছা এই পাতাই আছে আন্তর্জাতিক প্রমাণ মিটার। দেখে নাও, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা, এখান থেকে এই পর্যন্ত সবটা তোমার বলতে হবে আন্তর্জাতিক প্রমাণ মিটারের সংজ্ঞা দিতে গিয়ে। ঠিক আছে, এবং একই সঙ্গে বলেছে দেখো যে 1 মিটারকে তার গুণিতক এবং উপগুণিতক এককে কিন্তু প্রকাশ করতে বলছে, এককে রূপান্তরিত করো। ওই পাতাই দেখো আছে, এই যে এখানে তলার দিকে আছে, এটা দেখে নেবে। এই যে গুণিতক এবং উপগুণিতক এককে তৈরি করছে কী করে, একবার 10 দিয়ে গুণ করছে, একবার তার থেকে একবার প্রথমটা আবার 10 দিয়ে গুণ করলে, বা প্রথমে 10 গুণ হচ্ছে দ্বিতীয়টা, অর্থাৎ উপগুণিতক যেটা। ঠিক আছে, ওকে নেক্সট দেখো কী বলছে। নেক্সট বলছে যে ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ আর সূর্যকে ঠিকঠাক বসিয়ে খাদ্য শৃঙ্খল তৈরি করো। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার পেয়ে যাবে তুমি 93 পাতা, পেজ 93 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। এই যে করা আছে সূর্য, গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, বাঘ, ময়ূর। ঠিক আছে, এখানে সব করা আছে। আর লাস্ট তারপরে কোশ্চেনটা বলেছে কত, খাদ্য শৃঙ্খল কাকে বলে, এটা তোমরা পেয়ে যাবে 185 পাতায়। এই যে খাদ্য শৃঙ্খল কাকে বলে এখানে দেওয়া আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আগেও অনেকবার বলেছি। এখান থেকে উদাহরণও দেওয়া আছে, যে উদাহরণ তোমার এখানে লেখা ছিল সেই উদাহরণটা এখানে দেওয়াও আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, 10% সূত্রটি লেখক স্থিতিশক্তি কাকে বলা হয়। 10% সূত্র দেখে নাও, 95 পেজে এটা আছে 10% সূত্র। এই যে লিন্ডেম্যানের 10% সূত্র, এটা তোমরা ভালো করে দেখে নেবে বাড়িতে। ঠিক আছে, লিন্ডেম্যানের 10% সূত্রটা দেখে নেবে। আর বলেছি স্থিতিশক্তি কাকে বলে, একই সঙ্গে বলেছি স্থিতিশক্তি কাকে বলে, এটা তোমরা পাবে 86 পেজে। দেখলাম স্থিতিশক্তি কাকে বলে, এই যে একদম বলে দেওয়া আছে যে বস্তুর আকৃতি পরিবর্তন ঘটলে বস্তুর মধ্যে কার্য করার যে সামর্থ্য বা শক্তির যোগান হয় তাকে বলা হচ্ছে কি স্থিতিশক্তি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে দেহভর সূচক সূত্রটি লেখো। একজন, এটা তোমরা পেয়ে যাবে মানে বইতে, আর একজন স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির দেহভর সূচকের মান কত হতে পারে, আর দেহভর বেশি হলে কী কী রোগ দেখা যায়। এই 3টি মানে বই থেকে বলে দিচ্ছি, 252 পাতা, এটা তোমরা পেয়ে যাচ্ছ। দেখে নাও, দেহভর সূচক বা বডি মাস ইন্ডেক্স কাকে বলা হচ্ছে, একদম এখান থেকে শুরু করে
যে আনুপাতিক সূচকের দ্বারা স্থূলত্বের মান নির্ণয় করা হয় তাকে দেহবল সূচক বা BMI বলা হয়। ঠিক আছে, উত্তর সূত্রও দেওয়া আছে এখানে। ঠিক আছে, সূত্রটা দেওয়া আছে। এবং এখানে দেখো বলে যে কী কী সমস্যা, স্বাভাবিক কত, স্বাভাবিক 18.5 থেকে 25, তোমাদের বইতে এটা লেখা আছে। এবং দেহবল সূচকের মান বেড়ে গেলে সেগুলো কী কী সমস্যা হয়, এই যে হৃৎপিণ্ডের সমস্যা, যকৃতের সমস্যা, হাড়ের সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। এটাও তোমাদের বইতে আছে দেখবা। তারপরে বলছে ঘর্ষণ বল কাকে বলে, উদাহরণ দাও। এটা 190 পাতায় আছে, ঘর্ষণ বল কাকে বলে। এবং বলছে উদাহরণ দাও, ঘর্ষণ বল আছে বলে আমরা কী কী সুবিধা পেতে পারি। ওকে, ঘর্ষণ বল কাকে বলে এই যে তোমরা পেয়ে যাবে এখানেই। এই ঘর্ষণ বল কাকে বলে এখান থেকে এই পর্যন্ত সবটা লিখতে হবে। ঠিক আছে, ঘর্ষণ বল কাকে বলে পেলে। এবার ঘর্ষণ আছে বলে কী কী সুবিধা আছে, এই যে সুবিধাগুলো, এই যে আমরা ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, তারপরে হচ্ছে হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম, গাড়ি চলতো না। ঠিক আছে, পেন্সিল দিয়ে বা পেন দিয়ে আমি এই যে লিখছি এগুলো লেখা হতো না, এগুলো কোনো কিছুই করা হতো না। ঠিক আছে, তারপর বলছে বিছানার উপর টান টান করা পাতার চাদর একটানে তুলে ফেলা যায় না কেন। তা 213 পাতায় তোমরা পেয়ে যাবে। 213 পাতায় এই যে বিছানার চাদর একবার উঠে আসে না কেন, বা পরে আবার আটকে থাকে কেন, এটা এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমার বলতে হবে এই কোশ্চেনটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন আমাদের বলছে এখানে যে বল সমান সমান ড্যাশ ইন্টু ড্যাশ। এখানে কী হবে, বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, চাপ ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, তারপরে বলেছে মানব রক্তে উপস্থিত বিভিন্ন রক্তকণিকাগুলির নাম লেখো এবং কাজ লেখো। তো তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 111 পাতায়। ঠিক আছে, 111 এবং 112 পাতায় যাও, দেখো তোমরা পেয়ে যাবে উত্তরটা। 111 পাতায় কী আছে, প্রথমে জলীয় বাষ্প। জলীয় বাষ্পর কাজ কী, অনেকগুলো কাজ করে। খাবার হজম করার পর তৈরি হওয়া ছোটো ছোটো কণাগুলি খাদ্যনালী দিয়ে বয়ে নিয়ে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গা থেকে তৈরি হওয়া অদরকারি যৌগ যেমন কার্বন ডাই অক্সাইড শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক যৌগ বয়ে নিয়ে ফুসফুস বৃক্ষ এসব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। ঠিক আছে, এসবগুলো হচ্ছে তোমার কিসের কাজ, মানে যে আমাদের যেগুলো আছে রক্তকণিকাগুলো প্রত্যেকের কাজ লিখতে বলছে এখানে। তাহলে একটা হলো। 2 নম্বরে দেখো কী আছে, 2 নম্বরে আছে আমাদের লোহিত রক্তকণিকা যার কাজ এখানে দেওয়া আছে আকাশি কালি দিয়ে। তোমার শ্বেত রক্তকণিকা যার কাজ এখান থেকে অবধি। আর একটা আছে অনুচক্রিকা যার কাজে শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, আর একটা আছে, আর নর্মাল আর কিছু নেই তেমন, এই 4টে বললেই মোটামুটি হবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে গড় সৌরদিন কাকে বলা হয়, এক সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো। তো তোমরা পেয়ে যাবে 69 পেজ তোমাদের টেক্সট বুকের 69 পাতায় তোমরা পেয়ে যাবে এটা। ঠিক আছে, গড় সৌরদিন কাকে বলে দেখে নাও। বলেছে এই যে সারা বছরে সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে আমরা যে সংখ্যা পাই তাকে গড় সৌরদিন বলা হচ্ছে। আর গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে আমরা 1 ঘন্টা পাই, 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করলে 1 মিনিট, আর 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড পাই। এগুলো সবই তোমার লিখতে হবে সেকেন্ড অবধি পৌঁছাতে গেলে। ঠিক আছে, তারপরে বলেছে নদীর বাঁধের তলদেশে চওড়া হয় কেন, তো তরল প্রবাহের কারণ কী। তো তরল প্রবাহের কারণ হচ্ছে উচ্চতার তারতম্যের জন্য তরল প্রবাহিত হয়। তবুও আমি মানবিক এটা বলে দেবো। এবং তোমাদের এখানে যেটা বলবো সেটা হলো নদী বাঁধের তলদেশে চওড়া হয় কেন। 212 পেজে এটা পেয়ে যাবে, দেখে নাও এই যে এখানেই আছে। ঠিক আছে, 212 পেজে এটা পেয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে নদীর তলদেশে চওড়া হওয়ার কারণ। ঠিক আছে, আর একটা বলেছে দেখো নদীর প্রবাহের তরল প্রবাহের কারণ কী, এই যে বলেছে উচ্চতার তারতম্যের কারণে হয়। বা তোমরা পেয়ে যাবে 210 পাতায়ও পেয়ে যাবে এটা, যে তরল বা গ্যাস প্রবাহিত হয় কেন। এই যে তরল বা গ্যাস প্রবাহের কারণ কী, যে কোনো তরল বা গ্যাসের দুই স্থানের চাপ যদি অসমান হয় তবে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানের দিকে তরল বা গ্যাস প্রবাহিত হয়। চাপের পার্থক্য অ্যাকচুয়ালি তরল বা গ্যাসের প্রবাহিত হওয়ার কারণ, এটা আমি বলছিলাম চাপের পার্থক্য, মেন কথা হচ্ছে চাপের পার্থক্য। ঠিক আছে, আর একটা বলেছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা দেখবো আমার চ্যানেলে দেখবো দেওয়া আছে অলরেডি, আমার একটা চিত্র আমি দিয়েও দিয়েছি, তাছাড়াও তোমার দেখেও দিচ্ছি। ঠিক আছে, আমার একটা চিত্র আমি দিয়ে দিয়েছি এবং দেখবা আমি আর একটা চিত্র দিয়ে দেবো ওখানে। ঠিক আছে, আমি আর একটা চিত্র দিয়ে দেবো ওখানে এর পাশেই। ঠিক আছে, এই কোশ্চেনের পাশে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, একটা ছবি দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু আঁকবে, তোমাদের বইতেও দেওয়া আছে এইটা। ঠিক আছে, তোমাদের বইতেও দেওয়া আছে, দেখো এই যে দেওয়া আছে এই ছবিটা আঁকবে। ঠিক আছে, এই ছবিটাতে কিন্তু তোমাদের রাখতে হবে খুব সুন্দর করে। ঠিক আছে, এই ছবি দেখবো আমার চ্যানেলেও দেওয়া আছে, পোস্ট করা আছে এক জায়গায়, দেখে নেবা আমাদের ইউটিউব চ্যানেলে আছে পোস্ট করা। ঠিক আছে, আচ্ছা এই ছিল আমাদের মোট 9 নম্বর স্কুলের যাবতীয় কোশ্চেন আমরা সলভ করলাম। এবার আমরা দেখবো 10 নম্বর স্কুলটা নেক্সট দিন। ঠিক আছে, ততক্ষণ অবধি তোমরা ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো এবং প্লেলিস্টটা একবার চেক করে দেখতে পারো। ঠিক আছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকতে পারো বিভিন্ন নোটসপত্র পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।